আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে একটু শুরুতে জানিয়ে দাও যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছো তোমরা কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এবং সাউন্ড ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। একটু শুরুতে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো আমার সাথে আমাদের আজকের এই ক্লাসে, এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো, কার কোন কলেজ আমি একটু দেখতে চাই তোমরা কে কোন কলেজে রয়েছো। কারণ সারা বাংলাদেশের মোটামুটি সব কলেজের স্টুডেন্টরা ক্লাস করে, কিন্তু আজকের ক্লাসে কোন কোন কলেজের শিক্ষার্থী একটু বেশি রয়েছে আমি একটু সেটা দেখতে চাই। এবং পাশাপাশি আমাকে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, সিলেট, বরিশাল, পাবনা, নওগাঁ, কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছো আমি একটু দেখতে চাই। ওকে, আমি শুরুতে দেখতে পাচ্ছি প্রাচী দে, আমি আছি, থ্যাংক ইউ। একটু বন্ধুদের মেনশন করে দাও এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে জানিয়ে দাও। আমি একটু তোমাদের দেখতে চাই, প্রথমে একটু পরিচিত হয়ে নিব, তারপর আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব। দ্বিতীয় পত্রের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি বলি সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়টা। এই অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল লিখে নাও, দুইটা সৃজনশীল পাবে যে কোনো বোর্ড, ঢাকা বোর্ড বলো, চট্টগ্রাম বোর্ড বলো, রাজশাহী বোর্ড বলো, সিলেট বোর্ড বলো, বরিশাল বোর্ড বলো, প্রতিটা বোর্ডে এই অধ্যায় থেকে দুইটা করে ম্যাথ থাকবে। এইচএসসি 2500 হোক, এইচএসসি 2600 হোক, এবং এখান থেকে দুই তিনটা এমসিকিউ তো পাবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি যদি এটা বলি। ওকে স্যার, নারায়ণগঞ্জ থেকে দেখতেছি বলতেছে রিয়া প্রাচীদে, বলতেছে আমি চিটাগং থেকে স্যার, থ্যাংক ইউ। একটু বাকিরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে আমাকে জানাও এবং বন্ধুদের মেনশন করে দাও। আমি নিজেও একবার ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা একবার শেয়ার করে দাও। তোমরা নিজেরাও একবার শেয়ার করে দাও, আমিও নিজে একবার শেয়ার করে দিই ক্লাসটা, কারণ আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তুমি এই অধ্যায়ে যে কোনো জায়গা থেকে আনসার করতে পারবা, শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। ওকে, নারায়ণগঞ্জের পেয়ে গেলাম, চিটাগাং এর পেয়ে গেলাম, বাকিরা কোন কোন জায়গা থেকে স্যার? আমি চাঁদপুর থেকে, মেহরাব হোসেন বলতেছে স্যার আমি চাঁদপুর থেকে, ওকে চাঁদপুরেরও পেয়ে গেলাম। বাকি আর বাকি কোন কোন জেলা রয়েছে একটু জানিয়ে দাও, কে কোন কোন জেলা রয়েছে জানিয়ে দাও এবং বন্ধুদের মেনশন করো। আমি দেখতে পাচ্ছি সুমাইয়া ফেরদৌস মিমকে, আসসালামু আলাইকুম স্যার, আমি সন্দীপ থেকে এই ক্লাসটি দেখছি। আচ্ছা, সন্দীপের লোগো পেয়ে গেলাম। দেখো পুরো বাংলাদেশের মিক্সার, এক একজন এক এক জায়গা থেকে যুক্ত হয়েছে। এবং কে কোন কলেজের বলো তো, কার কলেজ কোনটা আমি একটু দেখতে চাই, কে কোন কলেজের। এরপরে আমরা আলোচনা শুরু করছি আমাদের ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়। তোমরা যদি এই অধ্যায়টা আগে পড়ে থাকো খুবই ভালো কথা, রিভিশন হয়ে যাবে। যদি এই অধ্যায়টা না পড়ো তাহলে আজকে আমার সাথে এটা শুরু করো। ক্লিয়ার স্যার? ওকে, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ভিডিও সবকিছু ঠিকঠাক রয়েছে। তাহলে চলো আজকে আমরা আমাদের পড়াটা শুরু করি। আমাদের মেইন জিনিস হচ্ছে পড়া। আমরা পড়ার মাধ্যমে আস্তে আস্তে পরিচিত হয়ে নিব একজন আরেকজনের সাথে। তোমরা ততক্ষণে তোমাদের কলেজের নামটা বলো, আমি দেখতে চাই কে কোন কলেজে রয়েছো। প্রথমে দেখো আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে নেতৃত্ব। তারা আমাদের শুরুতে জানতে হবে স্যার নেতৃত্বের ধারণা। ওকে, মেহরাব জানাচ্ছে স্যার বীর প্রতীক মুমিনুল্লাহ পাটোয়ারি একাডেমি থেকে। আচ্ছা, গুড। বাকিরা জানাও কে কোন জায়গা থেকে আছি, এবং একটু বন্ধুদের মেনশন করে দাও, কষ্ট করে মেনশন এবং শেয়ার করে দাও। স্যার আমি আবুল কাশেম হায়দার মহিলা কলেজে পড়ি, ভেরি গুড। বাকিরা একটু জানাও। আচ্ছা, তারপর একটু ক্লাসে মনোযোগী হও, পাশাপাশি নেতৃত্বের ধারণা।
নেতৃত্ব অর্থ কি, নেতৃত্বটা কোথা থেকে এসেছে, এটার মূল উদ্দেশ্য কি, আমরা সবগুলো আজকে এই অধ্যায় থেকে ভালোভাবে বিস্তারিত করে জেনে নিব। দেখো, ইংরেজি লিডারশিপ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে নেতৃত্ব। তার মানে লিডারশিপের বাংলা হচ্ছে কি, নেতৃত্ব। ইংরেজি লিড থেকে লিডারশিপ শব্দটির উৎপত্তি হয়েছে। লিডারশিপ শব্দটা এসেছে ইংরেজি শব্দ লিড থেকে। লিড শব্দের আবিধানিক অর্থ হলো পথ দেখানো, টু গাইড পরিচালনা করা, টু কন্ডাক্ট প্ররোচিত করা, টু পারসুয়েড প্রভাবিত করা, টু ইনফ্লুয়েন্স। তাহলে দেখো, লিড শব্দের কতগুলো অর্থ রয়েছে, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। লিড শব্দ থেকে দেখো, লিড শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পথ দেখানো, পরিচালনা করা, প্ররোচিত করা, প্রভাবিত করা ইত্যাদি। এরপর দেখো, নেতৃত্ব বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সদস্য বা কর্মীদের পরিচালনা করার কৌশলকে বোঝায়। নেতৃত্ব বলতে কি বোঝায় আসলে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সদস্য বা কর্মীদের পরিচালনা করব। ধরো আমার প্রতিষ্ঠানের একটা লক্ষ্য রয়েছে, আমার প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে আমরা 1,00,000 প্রোডাক্ট উৎপন্ন করব। এই মাসে আমরা 1,00,000 প্রোডাক্ট উৎপন্ন করব। এই 1,00,000 প্রোডাক্ট উৎপন্ন করার জন্য আমি কর্মীদেরকে কিভাবে মেনটেন করব, কর্মীদেরকে কিভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজ করার কৌশলই হচ্ছে আমাদের নেতৃত্ব। এর মাধ্যমে সদস্যরা তাদের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনে নিয়োজিত হন। তাছাড়া এর দ্বারা সদস্যদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে, আমি আমার লক্ষ্যটা পূরণ করার জন্য কর্মীদের কিভাবে কৌশলে কাজ করিয়ে নিব, কাজটা আদায় করে নিব, সেটা হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব মানে কি, নেতা কর্মীদের, নেতা কর্মী বলতে এখানে তোমার রাজনৈতিক নেতা কর্মী নয়, প্রতিষ্ঠানের নেতা। মনে করো আমার প্রতিষ্ঠানে 50 জন কাজ করে, আমার প্রতিষ্ঠানে আমার নিয়ন্ত্রণে 50 জন কাজ করে, তাহলে ওই 50 জনের জন্য আমি হচ্ছে ওই প্রতিষ্ঠানের নেতা। আবার আমি কোনো রাজনৈতিক নেতা নই, এখানে রাজনৈতিক নেতার কথা বলা হচ্ছে না, এখানে প্রতিষ্ঠানের নেতার কথা বলা হচ্ছে। তোমরা আমার রাজনৈতিক নেতা মনে করিও না। তাহলে আমি আমার কর্মীদেরকে কিভাবে কাজে লাগিয়ে আমি আমার লক্ষ্যটা আদায় করে নিব, সে তার কৌশলকে আমরা কি বলবো, নেতৃত্ব বলবো। বুঝতে পারছি স্যার? ওকে, আমি নারায়ণগঞ্জ কলেজে আমি পড়ি, দেখতে পাচ্ছি ওকে অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। বাকিদের একটু জানিয়ে দাও, বন্ধুদের জানিয়ে দাও। এইচএসসি 25 হোক, এইচএসসি 26 হোক, একটু বন্ধুদের জানিয়ে দাও, এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে উপরের যে আলোচনা দেখলাম, এই আলোচনা থেকে আমরা কি শিখতে পারলাম, এটি অধস্তনদের নির্দিষ্ট লক্ষ্যবানে পরিচালিত করার কৌশল। অর্থাৎ আমার অধীনে যারা কাজ করে তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার একটা কৌশল হচ্ছে নেতৃত্ব। এরপর দেখো, এক্ষেত্রে অধস্তনদের প্রকৃতি বুঝে এগিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। অর্থাৎ আমার কর্মীরা কিরকম, তাদের প্রকৃতি দেখে তাদেরকে আমার পরিচালনা করতে হবে। নেতৃত্ব দেওয়ার মতো নেতার যোগ্যতা থাকতে হবে। এই যে একটা প্রতিষ্ঠানে যে আমাদের বড় বড় যারা ম্যানেজার রয়েছে, সিইও, এরিয়া ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তাদের নিচে কিন্তু অনেক কর্মী কাজ করে। তাহলে ওই ম্যানেজারের অবশ্যই যোগ্যতা থাকতে হবে যে তাকে কি করতে হবে, নেতৃত্ব দেওয়ার জন্য। একে বলা হয় নেতার গুণাবলী। এটা আমরা নিচে পড়বো। একজন নেতা হওয়ার জন্য আমার মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে, সেটাই হচ্ছে আমার নেতৃত্বের বা নেতার গুণাবলী। এবার আমাকে জানাও তো স্যার, এটা বুঝছো কিনা? নেতা নেতৃত্বের অর্থ কি, নেতৃত্ব শব্দটি কোথা থেকে এসেছে, এটা কেন ব্যবহার করা হয়, এটা প্রতিষ্ঠানে কি কাজে লাগে, বুঝতে পারছো? একটু আমাকে কমেন্টে জানাও। যারা যারা রয়েছে আমি সবার কমেন্ট দেখতে চাই। এটা বুঝতে পারছো কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? একটু দ্রুত জানান আমাকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু সবাই কমেন্ট করো, আমি দেখতে চাই সবার কমেন্ট। না বুঝলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। ভাইয়া আবার একটু বুঝিয়ে দেন, নেট চলে গেছিল। আচ্ছা রিয়ার, রিয়ার নেট চলে গেছিল, একটু আবার বুঝিয়ে দেন। দেখো, নেতৃত্ব মানে হচ্ছে সহজ কথায় নেতা কর্মীদেরকে পরিচালনা করা। তুমি একটা প্রতিষ্ঠানের হচ্ছে একটা পদে আছো, তোমার পদ হচ্ছে জেনারেল ম্যানেজার একটা প্রতিষ্ঠানের। তোমার নিচে অনেক কর্মী কাজ করবে, ওই কর্মীদের তোমাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবো, কৌশলে ম্যানেজ করবা। তাদেরকে ম্যানেজ করে কাজটা আদায় করে নিতে হবে। এই কৌশলে কাজটা আদায় করাকে আমি বলতেছি নেতৃত্ব। এবং সেই কৌশলটা কি অ্যাপ্লাই করবে সেটা তোমার উপর সম্পূর্ণ। অনেক প্রকারের কৌশল অ্যাপ্লাই করতে পারো, এটাকে বলা হচ্ছে মূলত নেতৃত্ব। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ মেহরাব হোসেন, সুমাইয়া ফেরদৌস মিম। তাহলে এই গেল আমাদের নেতৃত্বের ধারণা। তারপর আসো নেতৃত্বের গুরুত্ব। আমার প্রতিষ্ঠানে কেন নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ, আমরা কেন নেতৃত্বটা অ্যাপ্লাই করবো আমার প্রতিষ্ঠানে, এটার গুরুত্ব কতটুকু, সেটাই হচ্ছে আলোচনা হবে আমাদের নেতৃত্বের গুরুত্বে। এবার একটু সবাই মনোযোগ দাও, যাতে আমরা একবারে পড়াটা বোঝা যায় খুব সহজে। দেখো তো, প্রথম গুরুত্ব কি, লক্ষ্য অর্জনে সহায়তা করা। নেতৃত্ব আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। নেতৃত্ব আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। আমি যদি তোমাদের উদাহরণ দিই,
আমাদের প্রতিষ্ঠান হচ্ছে পড়ালেখা, যেখানে তোমরা অলরেডি অনলাইন ক্লাস করতেছো। তাহলে আমাদের পড়ালেখার উদ্দেশ্য কি? আমাদের পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের উন্নত মানের পড়ালেখার সেবা দেওয়া। বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সেবা দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পড়ালেখার উদ্দেশ্য, পড়ালেখা প্ল্যাটফর্মের উদ্দেশ্য। তাহলে এই যে আমাদের লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে কি করতে হবে? নেতৃত্ব দিতে হবে, নেতৃত্বের গুরুত্ব। এটা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এই যে এটা হচ্ছে আমাদের লক্ষ্য, এই লক্ষ্যটা অর্জনে সহায়তা করবে কে? নেতৃত্ব। তাহলে আমরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের কিভাবে সেবা দিতে পারি, কিভাবে তাদের উন্নত মানের সেবা দিয়ে তাদের পাশে তাদের সাহায্য করতে পারি, এই লক্ষ্যটা কিভাবে পূরণ করব? নেতৃত্বের মাধ্যমে। সেই অনুযায়ী আমাদের কর্মীদেরকে কি করতে হবে? গাইড করতে হবে। তার মানে সোজা কথা হচ্ছে এটা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। দলীয় প্রচেষ্টা জোরদার করুন। তাহলে আমরা প্রতিষ্ঠানে কিন্তু একজন কাজ করি না, সবাই একটা দল হয়ে কাজ করি। এটা যদি আমাদের লক্ষ্য হয়, আমরা সবাই লক্ষ্য পূরণ একসাথে হয়ে কাজ করি, সবাই মিলেমিশে একসাথে হয়ে কাজ করি, সেজন্য এটা হচ্ছে দলীয় প্রচেষ্টা জোরদার করে। সহযোগিতা বৃদ্ধি, একে অন্যকে সহযোগিতা করবে। একে অন্যকে সহযোগিতা করার ফলে কিন্তু আমি আমার লক্ষ্যটা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারবো। একজন আরেকজনকে যদি আমরা সহায়তা না করি, তাহলে আমরা কি করতে পারবো না? লক্ষ্যটা বাস্তবায়ন করতে পারবো না। দলীয় প্রচেষ্টা জোরদার করুন, এই যেটা আমরা পড়ছি এটা দুইবার আসছে, সেম কথা। ঐক্য সৃষ্টি, ঐক্য মানে কি? এই যে সবাই একসাথে হয়ে মিলেমিশে কাজ করতেছি, একটা লক্ষ্য অর্জনে পূরণের জন্য কাজ করতেছি। দেখো একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। একজন একটা কাজ করতে অনেকদিন সময় লাগবে, কিন্তু 10 জনে মিলে একসাথে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটার মাধ্যমে হচ্ছে আমাদের ঐক্য সৃষ্টি করা বোঝায়। সুষ্ঠু সমন্বয়, প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে সমন্বয় সৃষ্টি হয়। দক্ষতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, নেতার দক্ষতা বৃদ্ধি পায়, এবং ফলে লক্ষ্য অর্জনে আরো বেশি সুবিধা হয়। কর্মীদের উৎসাহ করা হয়। কর্মীরা যদি কাজ না করে, কর্মীরা যদি ডিমোটিভেটেড হয়ে যায়, কর্মীরা যদি ডিপ্রেশনে চলে যায়, তাদেরকে উৎসাহ বৃদ্ধির জন্য নেতৃত্ব অনেক বেশি ভালো কাজ করে। মনে করো কর্মীরা উৎসাহ হারায় ফেলছে, ডিপ্রেশনে চলে গেছে, তখন তাদের মোটিভেট করতে হবে, তখন তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে, যাতে কর্মীরা আগের মতো করে কাজ করে, আনন্দ মনে কাজ করে। তারপর আছে পরিবর্তনে সহায়তা করে। আমাদের লক্ষ্য যদি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে নেতৃত্ব সে অনুযায়ী তাদেরকে কৌশলে কি করতে হবে? কৌশলে পরিচালনা করতে হবে। তাহলে স্যার নেতৃত্বের গুরুত্ব হচ্ছে এগুলা: লক্ষ্য অর্জনে সহায়তা করা, দলীয় প্রচেষ্টা জোরদারকরণ, সহযোগিতা বৃদ্ধি, ঐক্য সৃষ্টি, সুষ্ঠু সমন্বয়, দক্ষতা বৃদ্ধি, উৎসাহ সৃষ্টি, পরিবর্তনে সহায়তা। বুঝতে পারছি স্যার নেতৃত্বের গুরুত্বটা? বুঝতে পারছি কেন নেতৃত্ব গুরুত্বপূর্ণ আমার প্রতিষ্ঠানের জন্য। কারণ এটা আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। লক্ষ্যটাই তো আমাদের মূল উদ্দেশ্য। আমরা কি লক্ষ্য ছাড়া কোথাও এগিয়ে যায় না। এই যে আমরা যে এইচএসসি পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষার মূল লক্ষ্য কি? আমি একটা ভালো রেজাল্ট করব। এরপর এইচএসসির পর আমি অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। আমার টার্গেট কি? আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করব। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করব। আমরা সামনে এগিয়ে যাই একটা লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা সব জায়গায় থাকতে হবে, এবং এই লক্ষ্যটা আমরা সবাই কি করব? পূরণের জন্য নেতৃত্ব অনেক বেশি গাইড করবে। যেমন আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের লক্ষ্য হচ্ছে এইচএসসি তে ভালো রেজাল্ট করা। ওই রেজাল্ট করার জন্য কিন্তু আমি তোমাদের নেতৃত্ব দিচ্ছি, এভাবে পড়তে হবে, এই সিস্টেমে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। আমি কি করতেছি? তোমাদের গাইড করতেছি, মোটিভেট করতেছি। দলবদ্ধ প্রচেষ্টা জোরদার। স্যার দলবদ্ধ প্রচেষ্টা জোরদার মানে প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মী থাকে, সে কর্মীরা একটা দল হয়ে কাজ করে, সবাই একসাথে হয়ে কাজ করে। কেউ যেন কারোর সাথে কি না হয়, কারোর সাথে যেন কোনো খারাপ আচরণ না করে, যাতে কেউ কারোর সাথে স্বার্থপর আচরণ না করে, সবাই একসাথে একটা দল হয়ে কাজ করবে, সে অনুযায়ী আমি নেতৃত্ব দিব। তাকে বলে দলবদ্ধ প্রচেষ্টা জোরদার করুন। বুঝতে পারছি স্যার? একটু আমাকে ফার্স্ট জানাই দাও নেতৃত্বের গুরুত্বটা। স্যার ক্লিয়ার? বুঝে গেছি। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের আমাদের সবচেয়ে হাইলাইট টপিক, নেতৃত্বের প্রকারভেদ। স্যার নেতৃত্বের প্রকারভেদ এটা থেকে কি আসবে? এটা এত গুরুত্বপূর্ণ কেন? তোমার যত সৃজনশীল আসবে, যত সৃজনশীলের গ গ আসবে, সবগুলো এখান থেকে আসবে। সৃজনশীলের গ এবং ঘ নাম্বারের যত প্রশ্ন আসে, সবগুলো এই নেতৃত্বের প্রকারভেদ থেকে আসবে। তুমি এখনই বইগুলো দেখতে পারো, প্রতিটা ইয়ার কোয়েশ্চেন দেখবে, এখানে বলবে উদ্দীপকের মিস্টার এক্স কিছু কাজ করছে, তোমাকে জিজ্ঞেস করবে উদ্দীপকের মিস্টার এক্স এর নেতৃত্ব কোন ধরনের, উদ্দীপকের মিস্টার ওয়াই এর নেতৃত্ব কোন ধরনের, কোনটা প্রতিষ্ঠানের জন্য ভালো, কোনটা ভালো নয়। অর্থাৎ তোমাকে নেতৃত্ব প্রকারভেদ গুলো আইডেন্টিফাই করতে হবে, কোনটা কোন ধরনের নেতৃত্ব। ঐক্য সৃষ্টি দেখো হলো, হ্যাঁ স্যার এগুলার প্রায় মানে তো একই। দলবদ্ধ প্রচেষ্টা সৃষ্টি, ঐক্য সৃষ্টি, সমন্বয় করা, সবাইকে একসাথে করা, প্রায় সবগুলোর মিনিং তো সেম, উদ্দেশ্য তো একটাই, সবাই একসাথে হয়ে মিলিত হয়ে
লক্ষ্য অর্জন করবে, এটাই তো মূল উদ্দেশ্য। তাহলে ঐক্য সৃষ্টি, সমন্বয় সৃষ্টি, সবাই এক হয়ে কাজ করবে, দলবদ্ধ হয়ে কাজ করবে, সবগুলো প্রাইস সেম। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। আচ্ছা, এবার আসি নেতৃত্বের প্রকারভেদ বা ধরন। কয় ধরনের নেতৃত্ব দেখতে পাচ্ছ? দেখো, প্রথমে ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, এর মধ্যে রয়েছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এরপর আছে আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব, এর মধ্যে রয়েছে আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্ব। তারপর আছে প্রেষণা ভিত্তিক নেতৃত্ব, এর মধ্যে রয়েছে ইতিবাচক নেতৃত্ব, নেতিবাচক নেতৃত্ব। তারপরে হচ্ছে দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক আর একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। তাহলে স্যার নেতৃত্বকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্ষমতার ভিত্তিতে, একটা আনুষ্ঠানিকতার ভিত্তিতে, একটা প্রেষণার ভিত্তিতে, আর একটা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। আমরা প্রথমে নামগুলো পড়লাম, প্রতিটা নেতৃত্ব আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রতিটা নেতৃত্ব কিভাবে চিনব, কি দেখে চিনব, আমি আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আসা হচ্ছে ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, আমরা এখান থেকে আলোচনা শুরু করব, তারপর ধাপে ধাপে এগুলো আমরা শেষ করব। তাহলে এই যে নেতৃত্বকে 4 ভাগে ভাগ করছে, ক্ষমতা ভিত্তিক নেতৃত্বের মধ্যে আছে আবার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। চলো স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা খুব ভালোভাবে চিনে নি। তুমি জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তুমি একদম সহজে স্বৈরতান্ত্রিক নেতৃত্বটাকে বুঝে যাবা। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখে, এককভাবে সিদ্ধান্ত নেন, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা যা ভালো মনে করেন তাই করে থাকেন, তিনি কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এক্ষেত্রে নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে শাস্তি দেওয়ার মাধ্যমে কাঁচা দেওয়ার চেষ্টা করেন। তার মানে স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা হচ্ছে প্রতিষ্ঠানের বস যেটাই বলবে সেটাই হবে, এর বাইরে কেউ কথা বলতে পারবে না। আমি যদি একটা প্রতিষ্ঠানের বস হই, আমি ওই প্রতিষ্ঠানটা কি করব, আমি নিজে পরিচালনা করব, আমার উপরে কেউ কথা বলতে পারবে না। কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কাজ করিয়ে নিব, শাস্তি দিয়ে কাজ করিয়ে নিব। কর্মীরা যদি কোনো কাজ না করে তাদের শাস্তি দিব, কর্মীদের সুযোগ সুবিধা দেখব না। অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে একটা নেগেটিভ লিডারশিপ, নেগেটিভ নেতৃত্ব। কারণ এখানে কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নেওয়া হয়, কর্মীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না। নেতা যেটা বলবে সেটাই হবে, একটা প্রতিষ্ঠানের বস যেটা বলবে সেটাই হবে, এর বাইরে কেউ কথা বলতে পারবে না। বস যদি ভুলও করে তাও তুমি কথা বলতে পারবে না, আর তুমি কাজ না করলে তোমাকে ভয়ভীতি দেখিয়ে শাস্তি দেখিয়ে কাজটা আদায় করে নেওয়া হবে। এটাই হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তাহলে আমি উদ্দীপক এগুলো দেখে চিনবো। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে শাস্তি প্রদর্শন করে কাজটা আদায় করে নেয়, কর্মীদের কথা বলার কোনো সুযোগ থাকে না, নেতা যেটা বলবে সেটাই হবে, নেতার কথাই হচ্ছে শেষ কথা। তাকে আমরা বলবো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এবার সবাই কমেন্ট করো, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো সবাই। ক্লিয়ার স্যার, একটা একটা করে নেতৃত্ব আমরা ক্লিয়ার করব। সবাই কমেন্ট করো, একটা একটা করে ক্লিয়ার করব, যদি না বুঝো আমি আমার বলবো, সমস্যা নেই, কিন্তু মনোযোগ দিলে অবশ্যই বুঝবা। ফার্স্ট স্যার আমি সবার কমেন্ট দেখতে চাই স্যার, ক্লিয়ার বুঝতে পারছি কিনা, তাহলে স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমরা এর পরবর্তী নেতৃত্ব আলোচনা করব। ওকে আমি দেখতে পাচ্ছি, জি স্যার ক্লিয়ার। সুমাইয়া ফেরদৌস জানাচ্ছে ক্লিয়ার, বাকিরা একটু জানাও ক্লিয়ার কিনা স্যার। মেহরাব হোসাইন, ওকে। এখন ম্যানেজমেন্ট ক্লাস হচ্ছে ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা। তার মানে স্যার আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা শিখে ফেললাম। এবার আসি স্যার পিতৃসুলভ নেতৃত্ব, আমাদের একটা নেতৃত্ব শেষ, আমরা একটা নেতৃত্ব শিখে ফেললাম, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ক্লিয়ার করলাম। ক্লিয়ার। এবার আসো পিতৃসুলভ নেতৃত্ব, এটা কি স্যার, এটা কেমনে চিনবো? দেখো, যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর বেশি কর্তৃত্ব পরায়ণ হলেও পিতার মতো, কার মতো? পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকেন, তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা কর্মীদের মধ্যে মধ্যে শ্রদ্ধাবোধ জাগাতে চেষ্টা করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত ইতিবাচক সংস্করণ হলো পিতৃসুলভ নেতৃত্ব। এরূপ নেতৃত্বে কর্তৃত্ব ক্ষমতা নেতার হাতে কেন্দ্রীভূত থাকে। এক্ষেত্রে নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না, তবে কর্মীদের দেখো স্নেহ মমতা দিয়ে কাঁচা দেওয়ার চেষ্টা করেন। তাহলে আগের নেতৃত্বের সাথে এটার পার্থক্য কোথায়? স্বৈরতান্ত্রিক নেতৃত্বে ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নেওয়া হতো,
কিন্তু পিতৃসুলভে পিতার মতো করে স্নেহ করে আদর করে মায়া মমতার মাধ্যমে কাজটা আদায় করে নেয়। এখানে কিন্তু নেতার কথাই শেষ কথা হয়, নেতা যা বলে তাই হবে। কিন্তু পার্থক্য কোথায়? স্বৈরতান্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নেওয়া হতো, এখানে পিতার মতো পিতা পুত্রের মতো মায়া মমতা আদর করে স্নেহ করে কাজটা আদায় করে নেওয়া হয়। তাহলে দুজনে কাজ আদায় করে নিচ্ছে, দুজনের সিস্টেম আলাদা। কেউ ভয়ভীতি দেখিয়ে শাস্তি দিয়ে, আর কেউ মায়া মমতা স্নেহ দিয়ে কাজটা আদায় করে নিচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্বৈরতান্ত্রিকের উন্নত সংস্করণ, আপডেট ভার্সন হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক ছিল নেগেটিভ, এটা কিছুটা পজিটিভ, কারণ এটা পিতা পুত্রের মতো সম্পর্কের মাধ্যমে কাজটা আদায় করে নেয়। তাহলে আমি কেমনে চিনবো? যে নেতৃত্বে নেতা পিতার মতো স্নেহ করে আদর করে মায়া মমতার মাধ্যমে কর্মীদের থেকে কাজটা আদায় করে নেন, তাকে হচ্ছে বলে পিতৃসুলভ নেতৃত্ব। এটা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ, আপডেট ভার্সন। ক্লিয়ার স্যার? পিতৃসুলভ ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। স্যার আগে আমরা এই অধ্যায়টা শেষ করব, ভালো করে শেষ করব, তারপর আমরা এই অধ্যায়ের সৃজনশীল সলভ করব, এই অধ্যায়ের এমসিকিউ সলভ করব, সম্পূর্ণ কিছু সলভ করব। একটা ক্লাসে না, 2-3টা ক্লাসে শেষ হবে। আজকে যতটুকু পারি শেষ করব, এরপরে ক্লাসে পুরো অধ্যায় শেষ করব, তারপর এমসিকিউ সিকিউ সবই সলভ করে দিব। এখন আমাকে এটা জানাও স্যার, এটা ক্লিয়ার কিনা? পিতৃসুলভ নেতৃত্ব বুঝতে পারছো? স্বৈরতান্ত্রিক এবং পিতৃসুলভের মধ্যে পার্থক্য বুঝে গেছো? একটু জানাও। স্বৈরতান্ত্রিক এবং পিতৃসুলভ নেতৃত্বের মধ্যে পার্থক্য? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা দুইটা নেতৃত্ব ক্লিয়ার করে ফেললাম, দুইটা নেতৃত্ব আমরা বুঝতে পারছি, খুব ইজিলি বুঝতে পারছি। এরপর আসো 3 নম্বরে গণতান্ত্রিক নেতৃত্ব। এটা কেমনে চিনবো গণতান্ত্রিক নেতৃত্ব কি? একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, তুমি একবারে বুঝে যাবা গণতান্ত্রিক নেতৃত্ব কি। জি স্যার, যে নেতৃত্বে নেতা সর্বকর্তৃত্ব ও ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে নেতা নিজের কাছে ক্ষমতাটা রেখে দিবে না, নেতা সবাইকে কথা বলার সুযোগ দিবে, সবার থেকে পরামর্শ নিবে, সবাইকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিবে, তাকে বলে গণতান্ত্রিক নেতৃত্ব। অর্থাৎ যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে রেখে না দিয়ে সবাইকে কথা বলার সুযোগ দেয়, সবার মতামত নেয়, সবার সাথে পরামর্শ শেয়ার করে, তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে বলা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এটাই কর্মীরা সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ অন্যান্য নেতৃত্বে কর্মীরা কথা বলার সুযোগ পায় না, কর্মীরা স্বাধীনতা পায় না। কিন্তু এখানে কর্মীরা কথা বলার সুযোগ পায়, কর্মীরা স্বাধীনতা পায়, তারা তাদের নিজস্ব মতামত শেয়ার করতে পারে। সেজন্য কর্মীরা সবচেয়ে বেশি কোন নেতৃত্ব পছন্দ করে? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এটি মূলত স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উল্টা নেতৃত্ব বা বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের কথা বলার সুযোগ দেওয়া হতো না, এখানে দেওয়া হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের ভয়ভীতি দেখানো হতো কাজ আদায়ের জন্য, এখানে কর্মীদের সাথে আলাপ আলোচনা করে কাজটা আদায় করে নেওয়া হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের স্বাধীনতা দেওয়া হতো না, গণতান্ত্রিক নেতৃত্বে স্বাধীনতা দেওয়া হয়। তাই এটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। বুঝতে পারছি স্যার? ক্লিয়ার স্যার? একটু আমাকে জানাও তো স্যার, ক্লিয়ার? একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা, তুমি চিনতে পারবা কিনা যে নেতৃত্বের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে কর্মীদের কথা বলার সুযোগ দেয়, নিজের কাছে ক্ষমতা রেখে না দিয়ে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়, তাকে বলা হয় হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব। বুঝতে পারছি স্যার? একটু আমাকে জানাও তো, সবাই কমেন্ট দেখতে চাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তার মানে আমরা এখন কয়টা নেতৃত্ব শেষ করলাম? 3টা। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, 3টা ক্লিয়ার। এবার আছে 4 নম্বরে যাই। 4 নম্বরে দেখো কোনটা রয়েছে, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর নেতৃত্ব। তাহলে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব কোনটা? লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ থাকেন, তিনি কর্মীদের প্রতি সুনির্দিষ্টভাবে আদেশ নির্দেশ দেন না, কাজে হস্তক্ষেপ করেন না, এক্ষেত্রে কর্মীরা নিজেদের ইচ্ছে মতো কাজ করে থাকেন। তাহলে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব দেখো, এখানে কর্মীরাও ফাঁকিবাজ, আবার যিনি নেতা আছে উনিও ফাঁকিবাজ। এখানে নেতা কি করে দেখো, কর্মীদের একটা কাজ দিয়ে যাবে, তারপর নেতা নিজে চলে যাবে কোথায়? কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরতে চলে যাবে। অর্থাৎ প্রতিষ্ঠান একটা কাজ দিয়ে কোনো মতে প্রতিষ্ঠান থেকে চলে যায়, আর কোনো খোঁজ খবর নেয় না। কর্মীরা কাজটা করলে করুক, না করলে নাই, এটা তার দরকার নেই। সেজন্য এটাকে বলা হয় মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা কর্মীদের একটা কাজ দিয়ে কোনো খোঁজ খবর নেন না,
কর্মীরা কাজ করলে করুক, না করলে নাই, কারণ নেতা নিজে ফাঁকিবাজ, নেতা নিজেই কাজ করে না, তাকে বলে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। আসলে এরকম বর্তমানে নেতৃত্ব নেই, কারণ এরকম নেতৃত্ব থাকলে প্রতিষ্ঠানটা চলবে না, বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। তাহলে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বুঝে গেছি। এখানে কর্মীও ফাঁকিবাজ, নেতাও ফাঁকিবাজ, নেতা নিজেও কাজ করে না, কর্মীরা কাজ করছে কিনা সেটাও দেখে না, সেজন্য এটাকে আমরা বলি মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। বুঝতে পারছি? জানাও তো মুক্ত বা লাগামহীন নেতৃত্বটা এটা বুঝতে পারছি কিনা। এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের কয়টা নেতৃত্ব শেষ? আমাদের 4টা নেতৃত্ব শেষ হয়ে যাবে। এই যে দেখো, নেতৃত্বের প্রকারভেদের মধ্যে ক্ষমতা ভিত্তিক নেতৃত্বে এই 4টা আমরা শেষ করলাম। তাহলে স্বৈরতান্ত্রিক পড়লাম, পিতৃসুলভ পড়লাম, গণতান্ত্রিক পড়লাম, মুক্ত বা লাগামহীন। এখন আমরা এটা যেভাবে পদ্ধতি দেখবো উদ্দীপকে সেরকমই পাবা। তুমি উদ্দীপক পরে আনসার করে ফেলতে পারবে এটা কোন ধরনের নেতৃত্ব। ক্লিয়ার স্যার? তাহলে আমি আরেকটু রিমাইন্ডার করে দিচ্ছি। এগুলা স্বৈরতান্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নেওয়া হয়, পিতৃসুলভকে পিতার মতো আদর স্নেহ করে কাজ আদায় করে নেওয়া হয়, গণতান্ত্রিকে সবার সাথে পরামর্শ করে কাজ আদায় করে নেওয়া হয়, মুক্ত বা লাগামহীনে নেতা কোনো খোঁজ খবর রাখে না, কাজ করলে করো, না করলেও নাই, নেতাও ফাঁকিবাজ, কর্মীরাও ফাঁকিবাজ, দুজনেই ফাঁকিবাজ, এরকম করলে একটা প্রতিষ্ঠান চলে না। তাই বর্তমানে এরকম নেতৃত্ব ধরতে গেলে দেখা যায় না তেমন একটা। তাহলে স্যার এই দুইটা যদি ক্লিয়ার হয় আমরা এর পরবর্তী নেতৃত্ব চলে যাই। আমাদের এর পরবর্তী নেতৃত্বটা কি? আমাদের এর পরবর্তী নেতৃত্ব হচ্ছে আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব। আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব পড়ার আগে আমি আরেকটা জিনিস আলোচনা করি যাতে এটা তুমি সহজে বুঝতে পারো। আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব, আচ্ছা ওকে, আমি এটা একটু পরে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব, এর মধ্যে রয়েছে এখানে দুইটা, একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। তাহলে আমরা প্রথমে কোনটা আলোচনা করব? আনুষ্ঠানিক নেতৃত্ব। খুব সহজ, এই দুইটা নেতৃত্ব অনেক সহজ। দেখো প্রথমে আলোচনা করব হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোগত পদমর্যাদা থেকে নিয়মতান্ত্রিকভাবে যে নেতৃত্ব দেওয়া হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। আচ্ছা, তাহলে আনুষ্ঠানিক নেতৃত্বটা কি? সেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোগত পদমর্যাদা থেকে নিয়মতান্ত্রিকভাবে যে নেতৃত্ব দেওয়া হয়। রিডিং পরে আসলে স্যার কিছু বুঝতে পারতেছেন এখানে কি বলতেছে, সংগঠন কাঠামো থেকে, নিয়মতান্ত্রিকভাবে, এই থেকে, এভাবে আসলে বুঝবা না। আমি একটু যখন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব তখন দেখবো তুমি খুব ভালোভাবে বুঝবা। চলো একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো আমাদের প্রতিষ্ঠানে 3টা স্তর আছে, একটা হচ্ছে উচ্চ স্তর, একটা হচ্ছে মধ্য স্তর এবং আরেকটা হচ্ছে নিম্ন স্তর। আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে 3টা স্তর থাকে। তাহলে এই স্তরগুলো কি? উচ্চ স্তরে কারা কাজ করে? যারা টপ লেভেলে থাকে, সিইও, ম্যানেজার, ওরা থাকে উচ্চ স্তরে। মধ্য স্তরে কারা থাকে? যারা মিডিয়াম লেভেলে কাজ করে, যেমন তোমার এরিয়া ম্যানেজার, তারপর হচ্ছে বাজার মার্কেটিং ম্যানেজার, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক। আর নিম্ন স্তরে কারা থাকে? নিম্ন স্তরে থাকে হচ্ছে শ্রমিক কর্মী। আচ্ছা আমি একটু লিখে দিই, নিম্ন স্তরে থাকে হচ্ছে শ্রমিক কর্মী। এই যে প্রতিষ্ঠানে যারা শ্রমিক থাকে তারা থাকে নিম্ন স্তরে। তাহলে প্রতিষ্ঠানে যে 3টা স্তরকে ভাগ করছে, উপরের স্তরে থাকে সিইও, ম্যানেজার যারা টপ লেভেলে থাকে, মিডিয়াম মধ্য স্তরে থাকে এরিয়া ম্যানেজার, বিপণন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, এবং সর্বশেষ স্তরে নিম্ন স্তরে থাকে শ্রমিকরা। তাহলে প্রতিষ্ঠানের আদেশটা কোথা থেকে আসে? দেখো প্রতিষ্ঠানে যে আমাদের নির্দেশনা এটা আসে কোথা থেকে? উচ্চ স্তর নির্দেশ স্তরকে নির্দেশনা দেয়, কাজের অর্ডার দেয়। মধ্য স্তর নিম্ন স্তরকে দেয়, উচ্চ স্তর মধ্য স্তরকে দিবে, মধ্য স্তর নিম্ন স্তরকে দিবে। অর্থাৎ একটা মেনটেন করে করে আসা হয়। উচ্চ স্তর বলতেছে এই কাজটা করতে হবে, এটা মধ্য স্তরের কাছে গেছে, মধ্য স্তর কাজটা নিয়ে গেছে নিম্ন স্তরের কাছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু কাজটা দেওয়া হচ্ছে উচ্চ স্তর থেকে মধ্য স্তর, মধ্য স্তর থেকে নিম্ন স্তর, উচ্চ স্তর থেকে কাজটা গেছে মধ্য স্তরে, মধ্য স্তর থেকে নিম্ন স্তরে। এটাকে বলা হয় আনুষ্ঠানিকভাবে একটা সংগঠনের কাজ উপর থেকে নিচে আসে। তাহলে আমি যদি উপরের স্তর থেকে নিচের স্তর, অর্থাৎ উপর থেকে মধ্য, মধ্য থেকে নিম্ন স্তর, এভাবে যদি একটা কাজ ধাপে ধাপে আসে সেটাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। অর্থাৎ নেতৃত্বটা কিন্তু মেনে মেনে চলে আসতেছে।
এই যে উচ্চ স্তর মধ্যস্তরকে দিছে, মধ্যস্তর কাজটা নিম্ন স্তরকে দিছে। তার মানে পদমর্যাদা থেকে যখন কাজটা ধাপে ধাপে নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেওয়া হয়, তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। অর্থাৎ আমি যদি এই নিয়মটা ফলো করে নেতৃত্ব দিই, সেটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। আর আমি যদি এটা নিয়ম না মানি, তার নাম হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। এখন নিয়ম কেমনে মানবে না দেখো। এখন দেখো, উচ্চ স্তর সরাসরি নিম্ন স্তরকে কি দিছে, এই পরামর্শ দিছে বা একটা কাজ করার জন্য আদেশ দিছে। নিম্ন স্তর কি করছে, মধ্যস্তরকে আদেশ দিছে, এলোমেলো হয়ে গেছে না? তাহলে সেটাকে তুমি বলবা অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক হলে ধাপে ধাপে উচ্চ স্তর মধ্যস্তরকে কাজ দিবে, মধ্যস্তর নিম্ন স্তরকে দিবে। কিন্তু অনানুষ্ঠানিক হলে যে যাকে পারে দিবে, এলোমেলো হয়ে যাবে। সেটাকে আমি বলতেছি অনানুষ্ঠানিক নেতৃত্ব। বুঝে গেছো? বুঝে গেছো তোমরা? একটু জানাও তো, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বুঝে গেছো? নিয়ম মেনে নেতৃত্ব দিলে আনুষ্ঠানিক, নিয়ম মেনে নেতৃত্ব না দিলে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। ক্লিয়ার? একটু ভালো করে জানো স্যার, ক্লিয়ার কিনা? একটু ভালো করে জানাও, ক্লিয়ার কিনা স্যার? আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বুঝে গেছো কিনা খুব ভালোভাবেই? জাস্ট এতটুকুই মনে রাখবা, নিয়ম মেনে আনুষ্ঠানিকতা মেনে নেতৃত্ব দিলে সেটা আনুষ্ঠানিক নেতৃত্ব, নিয়ম না মেনে যদি নেতৃত্ব দিই সেটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। অনুষ্ঠান মেনে দিলে আনুষ্ঠানিক, অনুষ্ঠান না মানলে অনানুষ্ঠানিক। শেষ? ক্লিয়ার? দ্যাটস ইট। তাহলে তোমরা এই দুইটাও শিখে গেলা, একটা হচ্ছে আনুষ্ঠানিক আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক। এই যে এই দুইটাও আশা করি বুঝে গেছো। এখন স্যার এটা আমি উদ্দীপকে কেমনে বুঝবো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক? উদ্দীপকে তোমাকে ওইভাবে বলবে, মিস্টার এক্স একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। কোন স্তর? উচ্চ স্তর। তিনি মিস্টার ওয়াই একজন নিম্ন স্তর। মিস্টার ওয়াই কে একটা নির্দেশনা দিলেন, মিস্টার ওয়াই কি করলো, মিস্টার ডাব্লিউ যিনি মধ্যস্তরে থাকে ওনাকে একটা নির্দেশনা দিলেন। তাহলে উচ্চ স্তর নিম্ন স্তর আবার নিম্ন স্তর মধ্য স্তর এলোমেলো না? অর্থাৎ এখানে আনুষ্ঠানিকভাবে নির্দেশনাটা দেওয়া হচ্ছে না। তখন তোমাকে গ নাম্বার গিয়ে জিজ্ঞেস করবে উদ্দীপকে কোন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে আমাকে বুঝে যেতে হবে উদ্দীপকে অনানুষ্ঠানিক নেতৃত্ব দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে। তাহলে কেমনে বুঝলাম? ওই যে এলোমেলো ভাবে। জি স্যার, ক্লিয়ার। এরপর আসো, প্রেষণা ভিত্তিকের মধ্যে আছে ইতিবাচক, নেতিবাচক। ইতিবাচক হচ্ছে পজিটিভ লিডারশিপ, নেতিবাচক হচ্ছে নেগেটিভ লিডারশিপ। তাহলে চলো এবার ইতিবাচক আর নেতিবাচকটা দেখে নিই। এই যে প্রথমে আমরা আলোচনা করব ইতিবাচক, পজিটিভ লিডারশিপ। এটাকে কেন পজিটিভ বলা হচ্ছে দেখো, চোখে ইতিবাচক নেতৃত্ব। নেতা যখন কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে নেতৃত্ব দেন তাকে ইতিবাচক নেতৃত্ব বলে। কিসের মাধ্যমে? উৎসাহ উদ্দীপনা মাধ্যমে নেতৃত্ব দেন। এই ক্ষেত্রে কর্মীদের কাজের প্রশংসা করা হয়, কাজের স্বীকৃতি স্বরূপ তাদের আর্থিক অনার্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়। তার মানে কর্মীরা যদি ভালো কাজ করে আমি তাকে পুরস্কার দিব, সেই কাজের প্রশংসা করব, কর্মীদের সাথে ভালো ব্যবহার করব, কর্মীদের সাথে অন্যায় আচরণ করব না। এটাকে বলা হয় ইতিবাচক নেতৃত্ব, পজিটিভ লিডারশিপ। তাহলে যেখানে কর্মীদের কাজের প্রশংসা করা হয়, কর্মীদের পুরস্কার দেওয়া হয় ভালো কাজের জন্য, কর্মীদের সাথে খারাপ আচরণ করা হয় না, তাদেরকে মোটিভেট করা হয়, তাদেরকে উৎসাহ দেওয়া হয়, তাদেরকে উদ্দীপনা দেওয়া হয় আর ভালোভাবে কাজ করার জন্য, তাদেরকে আর্থিক অনার্থিক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়। তারা যদি ভালো কাজ করে তাদের বেতন বাড়িয়ে দিবে, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে। তাহলে সেটাকে আমি বলবো ইতিবাচক নেতৃত্ব বা পজিটিভ লিডারশিপ। তাহলে কর্মীরা ইতিবাচক নেতৃত্ব অনেক পছন্দ করবে, কারণ তাদের সাথে ভালো ব্যবহার করতেছে, তাদের প্রশংসা করতেছে, পুরস্কার দিচ্ছে, আর্থিকভাবে বেতন বাড়িয়ে দিচ্ছে, সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। এরূপ নেতৃত্ব অধীনস্থ কর্মীদের মাঝে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ ওদের মধ্যে একটা পজিটিভ ইফেক্ট ফেলে। পজিটিভ, কর্মীরাও খুশি থাকে, ওরাও প্রতিষ্ঠানের জন্য ভালোভাবে কাজ করতে থাকে। তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ইতিবাচক নেতৃত্ব অনেক ভালো। এরপর হচ্ছে নেগেটিভ লিডারশিপ, নেতিবাচক, এটার উল্টা। এই ধরনের নেতৃত্ব ইতিবাচক নেতৃত্বের বিপরীত। অর্থাৎ এখানে নেতা কর্মীদের ওই স্বৈরতান্ত্রিকের মতো ভয়ভীতি দেখিয়ে কাজ করানো হবে, কর্মীদের প্রশংসা করা হবে না, কর্মীদের পুরস্কার দিবে না, উল্টা কর্মীদের শাস্তি দিবে, কর্মীদের বেতন বাড়াবে না, উল্টা কর্মীদের বেতন কমাই দিবে, একদিন না আসলে উল্টা বেতন কেটে ফেলবে। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে নেগেটিভ লিডারশিপ, নেতিবাচক নেতৃত্ব, যেটা কর্মীরা পছন্দ করে না। বুঝতে পারছি স্যার? নেগেটিভ লিডারশিপ কর্মীরা পছন্দ করে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও।
ইতিবাচক নেতৃত্ব, নেতিবাচক নেতৃত্ব, পজিটিভ লিডারশিপ, নেগেটিভ লিডারশিপ, এই তিনটা ক্লিয়ার কিনা? দেখতে দেখতে দেখো আমরা কয়টা নেতৃত্ব শিখে ফেলছি। ক্ষমতা ভিত্তিকে শিখে ফেলছি, আনুষ্ঠানিকতা ভিত্তিক, পেশানো ভিত্তিকও দেখে ফেলছি। বুঝতে পারছি? এখন দেখো, তোমাকে যখন অনেক সময় বলবে ক্ষমতা ভিত্তিকের মধ্যে উত্তর কোনটা, তাহলে এখান থেকে উত্তর হবে। অনেক সময় জিজ্ঞেস করবে আনুষ্ঠানিকতার ভিত্তিতে কোন ধরনের নেতৃত্ব, তখন এখান থেকে আনসার হবে। আবার যদি জিজ্ঞেস করে প্রেষণা ভিত্তিক নেতৃত্বের মধ্যে কোন ধরনের নেতৃত্ব, তখন এখান থেকে আনসার হবে। যখন যেটা থেকে বলে সেখান থেকে আনসার হবে। আর যদি কিছুই বলা না থাকে তাহলে উদ্দীপক পরে বুঝতে হবে এটা কোন ধরনের নেতৃত্ব। বুঝতে পারছি স্যার? নেট প্রবলেম? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে স্যার আজকের ক্লাসে আমরা তিনটা নেতৃত্ব শিখলাম, তিনটা নেতৃত্ব। এর পরবর্তী ক্লাস, আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করব। আমরা এর পরবর্তী ক্লাসে স্যার দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব থেকে শুরু করব। দেখো আমরা এখানে আরো অনেক টপিক রয়েছে, নেক্সট ক্লাস আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব। বুঝতে পারছি? আমরা এই অধ্যায়ের মোটামুটি 30-40% পড়ছি। আশা করি আজকে আমি যা পড়াইছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, যা যা পড়াইছি। এখন তোমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে নোট করা। এই যে এখান থেকে দেখে দেখে, ক্লাসটা দেখে দেখে একটু পজ করে করে সুন্দর করে নোট করবা, নোটটা আপলোড করবা। আমি দেখতে চাই কে কে সুন্দর করে নোট করছো। ঠিক আছে স্যার? সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।